গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। দেখো আমরা বায়োলজির ডাইজেস্টিভ সিস্টেমটা পড়েছি। আজকে নতুন একটা টপিক যে গ্ল্যান্ড সম্পর্কে পড়ব। গ্ল্যান্ড বা গ্রন্থি। গ্রন্থি সম্পর্কে পড়ব। তাহলে দেখো যে এই গ্ল্যান্ডগুলো কি হচ্ছে, যে গ্ল্যান্ড জিনিসটা কি, ফার্স্ট অফ অল জানতে হবে যে গ্ল্যান্ড জিনিসটা কি। তাহলে গ্ল্যান্ড হচ্ছে কি, ইট ইজ এ অর্গান, ইট ইজ এ অর্গান which store chemical, which store chemical, which store chemical. তাহলে গ্ল্যান্ড কি বটে, একটা অর্গান বটে। এই অর্গান কিভাবে তৈরি হয়, যে সেল, কিছুগুলো সেল নিয়ে টিস্যু তৈরি হয়, টিস্যু আবার কতগুলো টিস্যু নিয়ে আমাদের অর্গান তৈরি হয়, তাহলে ফার্স্ট আমরা জানলাম যে গ্ল্যান্ড জিনিসটা কি। এরপরে দেখো যে গ্ল্যান্ডকে কত ভাগে ভাগ করা হয় বা গ্ল্যান্ড কি কি ধরনের হয়। দেখো গ্ল্যান্ডকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি, তিন ভাগে বিভক্ত করি। একটাকে আমরা বলছি এক্সোক্রাইন গ্ল্যান্ড। একটাকে আমরা বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটাকে বলবো আমরা মিক্সড গ্ল্যান্ড। দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে মানে হচ্ছে আমাদের কি, বহিঃক্ষরা গ্রন্থি। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মানে হচ্ছে কি, অন্তঃক্ষরা গ্রন্থি। আর মিক্সড গ্ল্যান্ডের মানে হচ্ছে আমাদের কি, মিশ্র গ্রন্থি। আচ্ছা দেখো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে আমাদের কটি, 9টি, 9 নাম্বারস। বহিঃক্ষরা গ্রন্থি এর নির্দিষ্ট নাম্বার হচ্ছে না। দেখো বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পলগুলো দেখে রাখো। বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল কিছুগুলো জেনে রাখো। বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল হচ্ছে যে আমাদের ঘর্মগ্রন্থি, যার ইংরেজি হচ্ছে যে সুইল গ্রন্থি, SWEAL, সুইল গ্রন্থি বা গ্ল্যান্ড, সুইল গ্ল্যান্ড। এরপরে দেখো লেক্রিমাল গ্ল্যান্ড, বা অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি, যেটাকে ইংরেজিতে বলছে লেক্রিমাল গ্ল্যান্ড। এরপরে দেখো মামারি গ্ল্যান্ড, যেটাকে আমরা বলি দুগ্ধ গ্রন্থি। বাংলাতে হচ্ছে দুগ্ধ গ্রন্থি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দেখো।
যে 9 নাম্বারসের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেগুলো একটু দেখো। দেখো মাথার মধ্যে আমাদের তিন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, পিনিয়াল আর একটা পিটুইটারি। তাহলে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডিও বলে অনেকে, পিনিয়াল গ্ল্যান্ড, তারপরে পিটুইটারি গ্ল্যান্ড, একটা হচ্ছে আমাদের কি হাইপোথ্যালামাস। এরপরে দেখো যে পরে আমরা নিচে চোথায় যাচ্ছি কোথায়, থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে আমাদের 4 নম্বর কথা আছে থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে থাইরয়েডের সাথেই আমাদের লেগে থাকে কত, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এরপরে প্যারাথাইরয়েডের নিচেই তাহলে থাইরয়েড, প্যারাথাইরয়েড হলো, তারপরে নিচে কি আছে, চেস্টে আমাদের কি আছে, থাইমাস গ্ল্যান্ড। থাইমাসের নিচে আমরা কি গ্ল্যান্ড পাবো, দেখো থাইমাস হলো তো। তারপরে দেখো থাইমাসের পরে আমাদের কি আছে, এড্রিনাল গ্রন্থি আছে, এড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে। এরপরে দেখো আমাদের কি আছে, যে থাইমাস হলো, এড্রিনাল গ্ল্যান্ড হলো, এরপর প্যানক্রিয়াস আর গোনাড। প্যানক্রিয়াস আর একটা কি আছে, গোনাড। গোনাডস। দেখো এই গোনাডসকে দু ভাগে ফার্দার ডিভাইড করা হয়। মেলের ক্ষেত্রে হয় টেস্টোস আর বা টেস্টিস। দেখো মেলের ক্ষেত্রে কি হয়, টেস্টিস। আর ফিমেলের ক্ষেত্রে হয় ওভারি। ফিমেলের ক্ষেত্রে কি, ওভারি। তাহলে আমাদের 9 ধরনের আমরা কি অন্তঃক্ষরা গ্রন্থির নামগুলো জানলাম। এরপরে মিক্সড গ্ল্যান্ডের নামগুলো একটু দেখে রাখো, যে মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল এগুলোর সাথে এগুলোর অবস্থানগুলো আছে, তাই সেগুলো আমরা এক এক করে ডিসকাশন করব। পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান কোথায়, পিনিয়ালের কোথায়, হাইপোথ্যালামাসের কোথায়, যে এক এক করে আমরা প্রত্যেকটা সম্পর্কে পড়ব। তার আগে যে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থির এক্সাম্পলগুলো দেখে নিই। মিক্সড গ্ল্যান্ড কি আছে আমাদের, মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে প্যানক্রিয়াস, দ্বিতীয় কি আছে, লিভার, থার্ড হচ্ছে গোনাডস। তাহলে 3 ধরনের মিশ্র গ্রন্থির আমরা উদাহরণ দিলাম। তাহলে দেখো আমরা কি বললাম, গ্ল্যান্ডসকে প্রধানত 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি। 3 ধরনের বলছি। তাহলে তাদের আর কি ডিফারেন্স আছে, যে আমরা কি প্রথমে বললাম যে 3 ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলছি আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটাকে কি বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটাকে বলছি মিক্সড গ্ল্যান্ড। তাহলে এন্ডো আর এক্সো বা এক্সো আর এন্ডো এইগুলোর ডিফারেন্স কি আছে, দেখো এই এক্সোকে
এক্সো যে হরমোনটা তৈরি করে সেটা কি করে ডাইরেক্ট শরীর থেকে বাইরে বার করে দেয়, বা এদের কি থাকে ডাক্ট থাকে, ডাক্ট বা পাইপ কি থাকে, ডাক্ট গ্ল্যান্ডও বলে, এটাকে আমরা কি বলে ডাক্ট গ্ল্যান্ড, ডিউ ডাক্ট গ্ল্যান্ড, অলসো নন ডাক্ট গ্ল্যান্ড। এখানে ডাক্টলেস গ্ল্যান্ড, ডাক্টলেস গ্ল্যান্ড। দেখো ডাক্ট বলতে কি পাইপ, মানে কি হরমোনটা যেখান থেকে তৈরি হচ্ছে ফরমেশন হওয়ার পরে কি হয় পাইপের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরোয় বা শরীরের মাধ্যমে নির্দিষ্ট প্লেসে যায়। কিন্তু এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কি হয় ডাইরেক্ট ব্লাডে মিশে যায়, ডাইরেক্ট ব্লাডে মিশে যায়, ডাইরেক্ট ব্লাডে মিশে যায়। তাহলে দেখো আজ এক এক করে আমরা পড়া যাক গ্ল্যান্ডগুলো, যেটুকু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেইটুকুই পড়ব। তাহলে দেখো পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডিও বলে, এটাকে পিনিয়াল বডিও বলে। দেখো এই পিনিয়াল বডি থেকে ফার্স্ট পয়েন্ট কি হতে পারে, যেটা হচ্ছে স্মলেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। তাহলে ফার্স্ট পয়েন্ট কি হতে পারে, যে স্মলেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। তাহলে যে সব থেকে ক্ষুদ্র গ্ল্যান্ড আমাদের কি হচ্ছে পিনিয়াল বডি। কিন্তু এক্সামে অনেক সময় যে আমাদের কি পিটুইটারিকে স্মলেস্ট গ্ল্যান্ড উল্লেখ করে, সেখানে অপশন অনুসারে হবে। যদি অপশনে পিনিয়াল থাকে, পিনিয়াল বডি থাকে, আর অপশনে আমাদের পিটুইটারি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে, তাহলে আমাদের অপশনের রাইট অ্যান্সার কি হবে পিনিয়াল বডি। আর যদি পিনিয়াল বডি না থাকে তাহলে সেক্ষেত্রে স্মলেস্ট গ্ল্যান্ড কি হবে পিটুইটারি গ্ল্যান্ড। এরপরে দেখো পিনিয়াল বডির অবস্থান কোথায় হচ্ছে হেডে, মস্তিষ্কে। পিনিয়াল বডির অবস্থান কোথায় হচ্ছে হেডে। এরপরে তৃতীয় পয়েন্ট কি হতে পারে, যে পিনিয়াল বডিকে থার্ড আই বলা হয়। তাহলে কি হয় অলসো known as third eye of our body, তাহলে পিনিয়াল বডিকে আমরা কি বলে যে থার্ড আইও বলে। এই পিনিয়াল বডি থেকে আমাদের দু ধরনের হরমোন নিঃসরণ হয়। তাহলে কি হয় দু ধরনের টু টাইপস হরমোন সিক্রেশন ঘটে। টু টাইপস হরমোন সিক্রেশন ঘটে, বা বেরোয়, দু ধরনের হরমোন বেরোয়। এক হচ্ছে কি মেলাটোনিন, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেলাটোনিন, আর দ্বিতীয় প্রকারটা হচ্ছে সেরোটোনিন। তাহলে কি দু ধরনের হরমোন সিক্রেশন ঘটে, একটা হচ্ছে কি মেলাটোনিন হরমোন, আর সেকেন্ড টাইপটা হচ্ছে কি সেরোটোনিন। তাহলে মেলাটোনিনের কাজ কি, ফাংশন কি, আর সেরোটোনিনের ফাংশন কি সেইটা জেনে নিয়ে যাক। তাহলে মেলাটোনিন, তাহলে এই মেলাটোনিন হরমোন কিন্তু আমাদের কি করে বডি কালার বা স্কিন কালারের জন্য দায়ী থাকে। তাহলে এই যে কালার অফ হিউম্যান স্কিন ডিসাইড করে, কালার অফ হিউম্যান
স্কিন, কালার অফ হিউম্যান স্কিন ডিসাইড করে। মেলাটিন। দ্বিতীয় দেখো যে মেন ফাংশনগুলো, মেন ফাংশন কি হচ্ছে, কন্ট্রোল বডি ক্লক। কি করে এই মেলাটোনিন কি করে, কন্ট্রোল বডি ক্লক। তৃতীয় কি করে, টু কন্ট্রোল স্লিপ। আর সেরোটোনিনের কাজ কি হচ্ছে, যে সেরোটোনিন হরমোন আমাদের কি কাজে লাগে, যে সেরোটোনিন হরমোন আমাদের কি হয়, টু ফিল গুড হরমোন, বা সেটাকে সেরোটোনিনের ফাংশন কি হচ্ছে, সেরোটোনিনের ফাংশন হচ্ছে কি, টু ফিল গুড, বা সেরোটোনিনের হরমোনের কারণে আমরা কি করি, যে আনন্দ ফিল করতে পারি বা শরীরকে এনার্জি দেয় আর কি। তাহলে দেখো কালার অফ হিউম্যান স্কিন, এটা অ্যাকচুয়ালি কিন্তু কি করে, যে আমাদের মেলানিন নামক এক ধরনের কণিকা থাকে, সেইটাই আমাদের স্কিনের কালার ডিসাইড করে। এই পয়েন্টটাকে তোমরা নেগলেক্টও করতে পারো এখান থেকে। শুধু এই দুটি পয়েন্ট মেনলি জেনে রাখবে, যে মেলাটোনিনের কাজ হচ্ছে কন্ট্রোল বডির ক্লক। যেমন আমরা সকালবেলা যে কাজগুলো করি বা প্রত্যেক দিন অভ্যাসগতভাবে যে কাজগুলো করি, সেগুলো সেই টাইমেই আমাদের করতে সাহায্য করে আর কি। তারপরে আমাদের কন্ট্রোল করে ঘুমানোকে, স্লিপকে কন্ট্রোল করে। যে কোনো কাজ এই মেলাটোনিন হরমোনের প্রভাবে কি হয় দেখো, যে কোনো কাজ যদি আমরা 21 দিন কন্টিনিউয়াসলি করেই চলি, সেম টাইমে প্রত্যেক দিন আমরা কি সেম কাজ করছি, তাহলে কি করে এই মেলাটোনিন হরমোনটা ঠিক সেই সময়ই আমাদের সমপরিমাণে ক্ষরিত হয়। সেই কারণে সেটা আমাদের কি হয়, অভ্যাসে পরিণত হয়ে দাঁড়ায়। আবার কি, যখন আমরা দেখবে শীতকাল বা ঠান্ডার সময় আমাদের সকালবেলা ঘুম ভাঙতে চাইনি আর কি, সেটাও কিন্তু কারণে এই মেলাটোনিন হরমোনের কারণে। এরপরে দেখো ডিজিজ, যে এই হরমোনগুলো কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের ফলে কি কি রোগ আমাদের হতে পারে। তাহলে দেখো একটা হচ্ছে হাইপোসিক্রেশন বা কম ক্ষরণ, হাইপোসিক্রেশন অফ মেলাটোনিন। হাইপোসিক্রেশন অফ মেলাটোনিন মানে অল্প ক্ষরণ, প্রয়োজনের তুলনায় কম ক্ষরণ হলে কি রোগ হয়। তাহলে এর ফলে কি ডিজিজ হয়, ডিজিজ এর ফলে কি ডিজিজ হয় দেখো, হাইপোসিক্রেশন হলে ডিজিজ হয় আমাদের কি, যে অনিদ্রা বা যেটাকে ইনসোমিয়া বলি, বা অনিদ্রা ঘটে, না ঘুম হবে না ঠিকঠাক, নিদ্রা ঘটে। আর হাইপার সিক্রেশনের ফলে ডিজিজ কি হয়, বা বেশি ক্ষরণ, অতিরিক্ত ক্ষরণ বা প্রয়োজনের তুলনায় যদি আমাদের বেশি বেরোয়, তাহলে কি হবে, তাহলে ডিজিজ।
তাহলে কি ডিজিজ ঘটে? তাহলে আমাদের অ্যাবনর্মালিটি অফ বডি ক্লক দেখা যায় বা ইরিটেশন আসে আমাদের মধ্যে। কি হয়? ইরিটেশন দেখা যায়। আরেকটা জিনিস কি হয় যে অ্যাবনর্মালিটি দেখা যায় মানে আমাদের যে বডি ক্লক ছিল সেই বডি ক্লকের মধ্যে কি হবে যে অ্যাবনর্মালিটি দেখা যাবে। এই হচ্ছে আমাদের পিনিয়াল বডি থেকে কিছুগুলো পয়েন্ট। এরপরে দেখো সেকেন্ড পয়েন্ট আমরা যাব কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে। সেকেন্ড পয়েন্ট আমরা কোথায় যাব? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা কি তথ্য জানতে পারি বা আমরা জানব এক্সাম প্রসপেক্টিভ থেকে? দেখো যে এর লোকেশন, পিটুইটারি গ্ল্যান্ডের বা পিনিয়াল গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস তিনটারই লোকেশন হচ্ছে আমাদের কোথায়? মস্তিষ্কে। আর সব থেকে আমাদের যদি বলা হয় যে আমাদের সব থেকে বেশি গ্ল্যান্ডের অবস্থান কোথায় আছে, তাহলে সেটা কোথায়? মস্তিষ্কে আমাদের তিনটা, বাকি জায়গাগুলোতে তিনটা গ্ল্যান্ড সাধারণত পাওয়া যায়নি। তাহলে দেখো যে এই পিটুইটারি গ্ল্যান্ডের কি পয়েন্ট আমরা জানবো যেগুলো আমাদের কি এক্সামে কাজে লাগবে। তাহলে এটা কি বটে? সেকেন্ড, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ড স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের সেকেন্ড স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, known as master gland, মাস্টার গ্ল্যান্ড বলার কারণ কি হচ্ছে যে এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনরা অন্যান্য গ্ল্যান্ডগুলোকে উত্তেজিত করে বা সেগুলোর উপর কাজ করে। সেই কারণে একে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড বলে থাকি। এরপরে দেখো পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি পয়েন্ট আমরা জানতে হবে আমাদের। এরপরে দেখো থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কত ধরনের হরমোন বের হয় এবং হরমোনগুলোর নাম কি। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে টোটাল 11+2 মানে কত? 13 নাম্বার হরমোন নিঃসৃত হয়। তাহলে 13 ধরনের হরমোন নিঃসৃত হয়। তাহলে এই 13 ধরনের হরমোনগুলো এক এক করে দেখব এবং তাদের নাম সম্পর্কে আমরা জানব। তাহলে দেখো ফার্স্ট হরমোন হচ্ছে যে জিএইচ, সংক্ষেপে জিএইচ। একে আমরা কি বলি? গ্রোথ হরমোন। তাহলে ফার্স্ট পয়েন্টের মধ্যে কি হচ্ছে? গ্রোথ হরমোন। এর সায়েন্টিফিক নেম হচ্ছে সোমাটো হরমোন। তাহলে গ্রোথ হরমোনের সায়েন্টিফিক নাম হচ্ছে আমাদের কি? সোমাটোসিন। তাহলে গ্রোথ হরমোনের সায়েন্টিফিক নাম হচ্ছে কি? সোমাটোসিন। এরপরে দেখো যে এর কাজ ফাংশন। তাহলে এই গ্রোথ হরমোন কি করে? আমাদের গ্রোথকে নিয়ন্ত্রণ করে। তাহলে কন্ট্রোল বডি হাইট
বডি হাইটকে আমাদের কি করে নিয়ন্ত্রণ করে। অলসো কন্ট্রোল অ্যান্টি এজিং হরমোন, অলসো নন, একে আবার কি অলসো নন, অলসো নন অ্যান্টি এজিং হরমোন, এজিং হরমোন, অ্যান্টি এজিং হরমোন, অ্যান্টি এজিং হরমোন। তাহলে এই গ্রোথ হরমোন থেকে আমরা কি কি পয়েন্ট জানছি, যে এর সায়েন্টিফিক নাম হচ্ছে সোমাটোসিন, আর এর কাজ কি হচ্ছে বডি হাইটকে আমাদের কন্ট্রোল করে। তারপরে শরীরের আরেকটা জিনিস কি হয়, বডির যে শেপ, কন্ট্রোল বডি শেপ, কন্ট্রোল বডি শেপ, কন্ট্রোল বডি শেপ বা বডির আকৃতিকেও নির্ভর করে। এই গ্রোথ হরমোনের কম ক্ষরণে কি রোগ দেখা যায় আর অধিক ক্ষরণে কি রোগ দেখা যায়। কম ক্ষরণ একটা কি হচ্ছে হাইপোসিক্রেশন, হাইপোসিক্রেশনে কি রোগ হচ্ছে ডিজিজ, আর একটা কি হচ্ছে হাইপার সিক্রেশনে কি ডিজিজ হচ্ছে। তাহলে কি হচ্ছে হাইপোসিক্রেশনে কি ডিজিজ হচ্ছে, দেখো যে ডাউরিজম বা বামনত্ব। হাইপোসিক্রেশন কম ক্ষরণ হলে মানুষের কি হয় আকৃতিটা অনেক ছোট হয় বা বামন শেপ হয়, যেটাকে কি বলে ডাউরিজম। তাহলে ডাউরি নেই ডাফটি, ডাফটিজম বা বামন বা ছোট আকৃতি হয়। আর হাইপারসিক্রেশনে কি হয় অতিকায় বা গিগান্টিজম, গিগান্টিজম। তাহলে গ্রোথ হরমোনের কম ক্ষরণে আমাদের বামনত্ব দেখা যাচ্ছে, আর অতি ক্ষরণে কি দেখা যাচ্ছে যে অতিকায়। দেখো যে হাইপোসিক্রেশনের বামনত্ব আসছে আর হাইপারসিক্রেশনে অতিকায় এসছে। আরেকটা জিনিস দেখা যায় গ্রোথ হরমোনের প্রভাবে, যে পুরো বডিতে না এফেক্ট ফেলে কোনো হয়তো পার্টিকুলার কোনো বিশেষ অঙ্গে, হয়তো কারো একটা হাত বড় হয়ে যাচ্ছে, কারো একটা পা বড় হয়ে যাচ্ছে, বা পার্টিকুলার কোনো একটা অঙ্গ বড় হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি এক্রিমেগালি বলছি, বা অ্যাক্রোমেগালি কি বলি অ্যাক্রোমেগালি, মানে কোনো একটি বিশেষ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি, কোনো একটি বিশেষ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি। এরপরে দেখো পরের নেক্সট হরমোন, যে অক্সিটক্সিন। এই হরমোনটা অ্যাকচুয়ালি ক্ষরণ হয় হাইপোথ্যালামাস থেকে, কিন্তু ওয়ার্ক করে কোথায় পিটুইটারিতে। অ্যাকচুয়ালি সিক্রেশন ঘটে কোথায় হাইপোথ্যালামাসে, বাট ফাংশন করে কোথায় পিটুইটারি গ্ল্যান্ডে। সিক্রেশন
সিক্রেশন ঘটে হাইপোথ্যালামাস hypothalamus but work at pituitary gland তাহলে অক্সিটক্সিন কোথায় অক্সিটক্সিনের সিক্রেশন ঘটে হাইপোথ্যালামাসে বাট কাজ করে কোথায় পিটুইটারি গ্ল্যান্ডে ফাংশন কি হচ্ছে দেখো যে ফাংশন হতে কি হচ্ছে যে এর ফার্স্ট কাজ বা প্রথম কাজ হচ্ছে কি অ্যাট্রাকশন তৈরি করা কার মধ্যে মা এবং ছেলের মধ্যে তাইকে কি বলা হয় কমনলি নেম একটু আরেকটা পয়েন্ট জেনে না যে কমন নেম হচ্ছে কি লাভ হরমোন এর কমন নাম হচ্ছে কি লাভ হরমোন যে মাদার এবং সনের মধ্যে এক্সট্রাকশন কে কন্ট্রোল করে মাদার অ্যান্ড সন মা এবং ছেলের মধ্যে অ্যাট্রাকশনকে কন্ট্রোল করে তাই আমরা কি লাভ হবে এরপরে দেখো যে এর দ্বিতীয় কাজ বা নেক্সট কমন নেম অক্সিটক্সিনের ফার্স্ট কমন নেম হচ্ছে কি লাভ হরমোন তারপরে আবার কি নেক্সট কমন নেম একে আমাদের এই মিল্ক হরমোনও বলা হয় মিল্ক হরমোনও বলা হয় কারণ কি এ কি হয় মিল্ক প্রডিউসড হতে সহায়তা করে এবং মিল্ককে কি শরীর থেকে বাইর হতে সাহায্য করে তাই কি বলছে নেক্সট কমন নেম কি হচ্ছে মিল্ক হরমোন আরেকটা দেখো যে আরেকটা নেক্সট কমন নেম আছে নেক্সট কমন নেম একে আমরা কি বলি বার্থ হরমোন বার্থ হরমোনও বলা হয় কারণ কি এ কি হয় গর্ভবতী মহিলার যখন প্রসবের সময় কি করে যে গর্ভাশয়ে কি করবে প্রেসার সৃষ্টি করে বাচ্চাকে বেরোতে সাহায্য করে তাই কি বলে বার্থ হরমোনও বলা হয় মানে গর্ভধানে সাহায্য করে সেই কারণে একে কি বার্থ হরমোনও বলা হয় তাহলে টক্সিন থেকে আমরা কি পয়েন্ট জানতে পারছি যে এর সিক্রেশন ঘটে হাইপোথ্যালামাসে বাট কাজ করে কোথায় পিটুইটারি গ্ল্যান্ডে এই অক্সিটক্সিনকে কমন নেম কি আছে অক্সিটক্সিনের কমন নাম হচ্ছে লাভ হরমোন কারখানার মধ্যে লাভ সৃষ্টি করে মাদার এবং বাচ্চার মধ্যে তাদের অ্যাট্রাকশনকে কি করে কন্ট্রোল করে দ্বিতীয় কি হচ্ছে অক্সিটক্সিনকে যে দ্বিতীয় বা সেকেন্ড কমন নেম হচ্ছে কি মিল্ক হরমোন বলার কারণ কি হচ্ছে মিল্ক প্রডিউস হতে সাহায্য করে এবং কি হয় তা শরীর থেকে বার হতে সাহায্য করে যেসব মহিলা বা ফিমেল অ্যানিমেলের মধ্যে কি হয় যে মিল্ক বা অক্সিটক্সিনের পরিমাণ কম সিক্রেশন ঘটে তাদের কি হয় অক্সিটক্সিনের ইনজেকশন করা হয় যাতে করে কি হয় ওর শরীরে মিল্ক প্রডিউস হবে এবং মিল্ক শরীর থেকে বার হয় আর তৃতীয় কি হচ্ছে যে বার্থ হরমোন অক্সিটক্সিনকে কি বার্থ হরমোন বলা হয় কারণ কি যে প্রসবের সময় গর্ভবতী মহিলার প্রসবের সময় কি করে যে গর্ভাশয়ে প্রেসারের সৃষ্টি করে যার ফলে কি হয় প্রসবে সাহায্য হয়
এরপরে দেখো যে এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে লেবার পেন লেবার পেন বা প্রসব যন্ত্রণা প্রসব যন্ত্রণার জন্য প্রসব যন্ত্রণার জন্য দায়ী কোন হরমোন? তাহলে প্রসব যন্ত্রণার জন্য দায়ী কে হচ্ছে আমাদের যে অক্সিটক্সিন। এই অক্সিটক্সিন প্রসব যন্ত্রণার জন্য দায়ী কে হচ্ছে অক্সিটক্সিন হরমোন। এরপরে দেখো কয়েকটি কোয়েশ্চেন জেনে রাখো যে অক্সিটক্সিন যে ইনজেকশনটা আছে না, সেই হরমোনটা অক্সিটক্সিনের কি করতে হয়, ইনজেকশন বানানো হতো। যেসব মহিলাদের কি হতো যে মিল্ক প্রডিউস হচ্ছে না, তাদেরকে কি করতো অক্সিটক্সিনের ইনজেক্ট করা হতো। কিন্তু এই অক্সিটক্সিনের যে ইনজেকশনগুলো সেগুলোকে ব্যান করে দিয়ে হয়েছে। কারণ কি, এগুলো কি হয়তো হিউম্যান ট্রাফিকিংয়ের সময় কাজে লাগতো, বা বাচ্চা মেয়েদের বা বাচ্চা মহিলাদের শরীরে কি করতো, অক্সিটক্সিন ইনজেক্ট করে দিত। অক্সিটক্সিন যে ইনজেকশনগুলো ছিল সেই অক্সিটক্সিন ইনজেকশনগুলো কি করা হতো, ইনজেক্ট করা হতো। তার ফলে তাদের গ্রোথ অনেকটা বৃদ্ধি পেয়ে যেত, বা যেগুলো আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান হয় সেগুলো ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি ঘটতো। সেই কারণে কি হয়েছে, অক্সিটক্সিনের যে ইনজেকশনগুলো ছিল সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। এরপর আরেকটা দেখো যে প্রেগন্যান্সি কিট। একটা জেনে রাখো প্রেগন্যান্সি কিটগুলো যেগুলো পাওয়া যায় বাজারে, সেগুলোতে কি হরমোন থাকে বা কোন হরমোন ইউজ হয়? প্রেগন্যান্সি কিটে কোন হরমোন ইউজ হয়? তাহলে প্রেগন্যান্সি কিটে কোন হরমোন ইউজ হয়? HCG হরমোন ইউজ হয়। HCG হরমোন ইউজ হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী লেকচারে আমরা আরো নেক্সট পার্টটা পড়বো।